সবাইকে আজকের লেকচারে স্বাগতম। আমরা আজকে কথা বলবো প্রপোজিশনাল ফাংশনস অ্যান্ড কোয়ান্টিফায়ার নিয়ে এবং রিলেটেড টপিকস নিয়ে। প্রপোজিশনাল ফাংশন বলতে আসলে আমরা কি বুঝি বা কোয়ান্টিফায়ার বলতে আসলে আমরা কি বুঝতেছি সেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। তো ধরে নিয়ে আমাদের কাছে একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে সেট এ। এবং একটি এক্সপ্রেশন দেওয়া আছে যেটা হচ্ছে পি এক্স, এবং এই পি এক্স এক্সপ্রেশনটি আসলে সেট এর উপর ডিফাইন করা। ডেফিনেশনটা এরকম যে যদি এ সেট এর এলিমেন্ট হয়, অর্থাৎ এ যদি এলিমেন্ট অফ এ হয় বা একটা এলিমেন্ট হয় এর, তাহলে পি অফ এর জন্য আমাদের এই যে ফাংশনটি আছে, এই ফাংশনটি হয় ট্রু ভ্যালু দেবে অথবা ফলস ভ্যালু দেবে। অর্থাৎ এ প্রপোজিশনাল ফাংশন, বা আমরা এটাকে ওপেন সেন্টেন্স বলতে পারি, কন্ডিশনও বলতে পারি, ডিফাইন্ড অন এ মানে সেট এ ইজ অ্যান এক্সপ্রেশন। অর্থাৎ এটা হচ্ছে একটা এক্সপ্রেশন হুইচ হ্যাজ দ্য প্রপার্টি দ্যাট পি এ ইজ ট্রু অর ফলস। অর্থাৎ এই যে ফাংশনটা বা আমরা এক্সপ্রেশনটা বলি, যে এই ফাংশন বা এক্সপ্রেশন বা কন্ডিশনটি ট্রু অথবা ফলস হবে ফর ইচ এ স্মল এ বা এলিমেন্ট অফ এ সেট। অর্থাৎ পি হচ্ছে এমন একটি প্রপোজিশনাল ফাংশন যার ভিতরে যে এ থাকবে প্যারামিটার আকারে, তার জন্য এই পি অফ এর ভ্যালু either ট্রু হবে আর ফলস হবে। এখন আমরা পি কে একটি স্টেটমেন্ট বলতে পারবো যখন সে এই ফাংশনের এক্স কে এ দ্বারা রিপ্লেস করবে বা সাবস্টিটিউট করবে। এবং এই যে সেট এ, এই সেট এ কে বলা হবে এই প্রপোজিশনাল ফাংশনের ডোমেইন। অর্থাৎ প্রপোজিশনাল ফাংশনের ডোমেইন, এই ক্ষেত্রে ডোমেইন হচ্ছে সেট এ। এবং এই সেট এর কিছু এলিমেন্টের জন্য বা সবগুলো এলিমেন্টের জন্য, অর্থাৎ যে কয়েকটি এলিমেন্টের জন্য আমার এই স্টেটমেন্টের ভ্যালু ট্রু হবে, সেই কয়েকটা এলিমেন্ট নিয়ে যে সেট গঠিত হবে তাকে আমরা বলবো ট্রুথ সেট অফ পি এক্স। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি the set TP for all elements of A, অর্থাৎ এর সবগুলো এলিমেন্টের জন্য TP set TP for which PA is true is called the truth set of PX। বা আমরা এটাকে এইভাবে ডিফাইনও করতে পারি যে TP এটা হচ্ছে টি সাবস্ক্রিপ্ট পি, এটা হচ্ছে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এক্স। কোন এক্সগুলো? যেখানে এক্স হচ্ছে এলিমেন্ট অফ সেটে এবং যে এক্স এর জন্য পি এক্স ট্রু, সেটাকে আমরা বলতেছি ট্রুথ সেট অফ পি এক্স, বা এটাকে আমরা সংক্ষেপে এভাবেও লিখতে পারি। আমরা যদি এক্সাম্পল 4.7 এর দিকে একটু তাকাই, তাহলে আমরা আসলে কিছু এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি ধরে নিই এন হচ্ছে পজিটিভ ইন্টিজারের সেট, এক্সাম্পল 4.7 এর এতে আমরা যদি দেখি যে লেট পি এক্স হচ্ছে একটি প্রপোজিশনাল ফাংশন, এবং ফাংশনটা হচ্ছে এরকম যে এক্স প্লাস 2 গ্রেটার দেন 7, অর্থাৎ এক্স এমন একটা ভ্যারিয়েবল যার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে এর ভ্যালু 7 এর পক্ষে বড় হবে। তো আমরা যদি এইটা এই পি অফ এক্স যদি ডিফাইন করি আসলে এন এর উপর, তাহলে এন বলতে আমরা কি বুঝি, যে এন বলতে আমরা রিয়েল নাম্বার সেট বুঝি, 1 2 3 4 এভাবে আমরা ইনফাইনিট পর্যন্ত আমরা আসলে পজিটিভ ইন্টিজারের একটা সেট পাই।
তো এখানে আমরা যদি দেখি যে আসলে 6, 7, 8 এবং তার থেকে যে লার্জার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো অর্থাৎ গ্রেটার দেন 5, অর্থাৎ আমরা যদি এখানে 5 বসাই তাহলে 5 প্লাস 2 যেগুলো 7, বা এর থেকে 5 এর থেকে বড় যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আসলে এই কন্ডিশনটাকে ফুলফিল করে। তার মানে এই পি অফ এক্স এর ট্রুথ সেট হচ্ছে 6, 7, 8 বা এর গ্রেটার দেন নাম্বারগুলো। এবার আমরা যদি দেখি এই পরের ফাংশনটার দিকে তাকাই, এক্স প্লাস 5 লেস দেন 3, এরকম কোনো নাম্বার আছে কিনা। এখন আমরা যদি দেখি যে আসলে আমরা সেট এন থেকে এন সেট থেকে যে কোনো নাম্বারই এখানে বসাই না কেন, আমরা যদি এন সেটের সবচেয়ে ক্ষুদ্র নাম্বার স্মলেস্ট নাম্বার 1 বসাই তাহলে 1 প্লাস 5 এইটা লেস দেন 3 হবে না, কারণ 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু বি 6, তার মানে এটা 6 হবে, যেটা কিনা আসলে 3 থেকে ছোট না। তো আমরা এখানে আসলে পাবো একটি এমটি সেট। এই ক্ষেত্রে আমরা পি অফ এক্স এর ট্রুথ সেট আসলে হবে একটি এমটি সেট, এবং এই ক্ষেত্রে যে কোনো নাম্বারের ক্ষেত্রে আসলে এই কন্ডিশনটা ট্রু হবে এন সেটের ক্ষেত্রে। যেমন আমরা যদি মিনিমাম নাম্বার 1 বসাই তাহলে 1 প্লাস 5 উইল বি 6, যেটা কিনা 1 থেকে বড় হবে। তার মানে এটা আসলে মিনিমাম নাম্বার, মানে সবগুলো এন এর ক্ষেত্রে এটা ট্রু হবে। তার মানে ট্রুথ সেট হবে হচ্ছে এন, পি এক্স এর ট্রুথ সেট হবে এন। তো আমরা এখানে দেখলাম যে আসলে কিভাবে আমরা প্রপোজিশনাল ফাংশনের মাধ্যমে কোনো একটি ফাংশনের মাধ্যমে কোনো একটি সেটের উপর যদি ডিফাইন করি এই ফাংশনটাকে, তাহলে আমরা কিভাবে তার ট্রুথ সেটকে আসলে এক্সট্রাক্ট করতে পারি সেই সেট থেকে, এবং সেই ফাংশনটা আসলে কিভাবে কাজ করছে সেটা আমরা দেখলাম। তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার নিয়ে। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বলতে আমরা এখানে কি বুঝছি, যে আমরা যদি পি অফ এক্স কে একটি প্রপোজিশনাল ফাংশন হিসেবে ধরে নেই যেটা কিনা সেট এ এর উপর ডিফাইন করা, তাহলে আমরা আসলে নিচের এক্সপ্রেশনটাকে এভাবে লিখতে পারি। এটা একটা এই এক্সপ্রেশনকে কনসিডার করতে পারি যে এটাকে আসলে এভাবে পড়া হয় যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এলিমেন্ট অফ এ, কিন্তু তার সামনে একটি সিম্বল দেওয়া আছে। এই সিম্বলটাকে আসলে আমরা পড়ি হচ্ছে ফর এভরি বা ফর অল, মানে পড়ি আমরা হচ্ছে ফর এভরি এক্স ইন এ, মানে এটুকু আমরা পড়বো হচ্ছে ফর এভরি এক্স ইন এ, বা আমরা কি এটাকেও এভাবে পড়তে পারি যে ফর অল এক্স পি এক্স, এভাবে আমরা পড়তে পারি, বা এভাবে পড়তে পারি ফর এভরি এক্স ইন এ পি এক্স ইজ এ ট্রু স্টেটমেন্ট। মানে এক্স যে কিনা এলিমেন্ট অফ এ, এরকম যতগুলো এক্স আছে এই সবগুলো এক্স এর জন্য আসলে আমাদের পি অফ এক্স হচ্ছে ট্রু। আমরা আসলে এটাকে এভাবে পড়তে পারি, এবং যদি তাই হয়ে থাকে তাহলে আমরা স্টেটমেন্ট 4.1 কে আসলে এভাবেও আসলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে এক্স ইজ ইন এক্স ইন এ পি এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ যদি এক্স এর এলিমেন্ট হয়ে থাকে এবং যদি এক্স এর জন্য সব এক্স এর জন্য ট্রু হয়ে থাকে তাহলে এর ট্রুথ সেট হচ্ছে এ। আমরা আসলে এটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, মানে হুইচ রিডস ফর অল or for every is called universal quantifier. The statement 4.1 is equivalent to the statement 4.2. যদি এটাই হয়ে থাকে যে a সেটের সবগুলো x এর জন্য p of x ট্রু, তাহলে আমরা সেটাকে আসলে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি যে x in a এবং যার সবগুলোর জন্য for all p of x is true, which can define as a set a. তার মানে p of x এর ট্রুথ সেট হচ্ছে tp এবং ডোমেইন হচ্ছে এ। তো এই উপরের ডিসকাশন থেকে আমরা নিচের এই Q1 ডিরাইভ করতে পারি যে যদি এমন কন্ডিশন ট্রু হয় যে এর সবগুলো এলিমেন্টের জন্য p of x ট্রু, তাহলে আমরা বলতে পারি for all x px is true, otherwise for all x px is false। যেমন আমরা এক্সাম্পল 4.8 যদি একটু দেখি যে ফর অল n, যেখানে n is in capital N, n plus 4 greater than 3,
এখন কেন এটি আসলে ট্রু, কারণ আমরা যদি ন্যাচারাল নাম্বারের মিনিমাম ন্যাচারাল নাম্বার মানে দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার সেটের এলিমেন্টকে ধরি যে 1 plus 4 will be always greater than 3, that means 5, এই 4 plus 1 হচ্ছে 5, মানে এটা হচ্ছে মিনিমাম। তার মানে কি দাঁড়াচ্ছে যে n এর সবগুলো এলিমেন্টের জন্য আমার এই কন্ডিশনটা ট্রু হবে। আবার আমরা যদি এটা দেখি যে ফর অল n in n plus 2 greater than 8, এইটা আসলে ফলস। কেন? আমরা যদি মিনিমাম 1 ধরি তাহলে 1 plus 2 equal greater than 8, এটা কিন্তু আসলে আমার ফুলফিল করতেছে না, কারণ 2 plus 1 is equal to আমরা জানি 3, তার মানে 3 is not greater than 8। তার মানে এটা আসলে কি এই কন্ডিশনটা, এই প্রপোজিশন, এই কন্ডিশনটা আসলে কি ফুলফিল করতেছে না। তার মানে কি যে এটা ট্রু না, এই সেট n এটা আসলে ট্রু না। আবার আমরা এই ফর অল এই নোটেশন দ্বারা আসলে আমরা ইন্টারসেকশন অপারেশনও আসলে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমরা যদি দেখি যে ইন্ডেক্স কালেকশন যদি আমরা একটা চিন্তা করি যে এআই হচ্ছে একটা ইন্ডেক্স কালেকশন, এআই এই সেট হচ্ছে একটা ইন্ডেক্স কালেকশন যেখানে আই ইজ এ এলিমেন্ট অফ আই সেট, এটাকে আমরা আসলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ফর অল আই যেটা কিনা আছে আই এর মধ্যে আই এর সেট, সেখানে আমরা বলতে পারি যে এক্স ইন এআই। তো এইভাবে আমরা আসলে ইন্টারসেকশন অপারেশনকে আসলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার অনেকটা ফর অল এর বা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের আমরা বলতে পারি নিগেশনের মতো। যেমন আমরা কিছু দেখি, যদি এক্সাম্পল দেখি যে ফর লেট px be a propositional function, তো px যদি প্রপোজিশনাল ফাংশন হয় এবং সেটা যদি সেট a এর উপর ডিফাইন করা থাকে, তাহলে আমরা নিচের এই যে এক্সপ্রেশনটা যদি একটু দেখি যে আমরা এটাকে পড়ি হচ্ছে দেয়ার এক্সিস্ট অ্যান a বা ফর সাম দেয়ার এক্সিস্ট সাম x, অথবা আমরা পড়ি হচ্ছে ফর সাম x। তো এটাকে আমরা আসলে কিভাবে পড়বো যে দেয়ার এক্সিস্ট অ্যান x in a, there exist some x in a such that px is a true statement, অর্থাৎ x কোন একটি x এর জন্য যে কিনা আসলে সেট এর এলিমেন্ট, তার জন্য px ট্রু। বা এটাকে আমরা এইভাবে পড়তে পারি for some x px is true, মানে ধরে নিয়ে আমরা হচ্ছে a হচ্ছে একটা সেট এবং এই x হচ্ছে তার কোন একটা এলিমেন্ট, এই কোন একটা এলিমেন্ট এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এই চিহ্ন দ্বারা, এবং সবগুলো এলিমেন্ট এটাকে আমরা রিপ্রেজেন্ট করি আসলে এই সিম্বল দ্বারা। তো আমরা এখানে বলতেছি যে কোন একটা এলিমেন্টের জন্য এক্স এর জন্য px ট্রু। এইটা আসলে এই সিম্বল দ্বারা আসলে আমরা এই জিনিসটাকেই রিপ্রেজেন্ট করছি। তো এটাকে বলা হচ্ছে আসলে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। যেমন আমরা যদি একটু স্টেটমেন্ট 4.3 যেটা আছে সেটাকে আমরা নিচের মতো করে যদি রিপ্রেজেন্ট করি, ট্রুথ সেট যদি বের করার চেষ্টা করি, যেমন x হচ্ছে ইন a মানে এর এলিমেন্ট, যার জন্য px হচ্ছে ট্রু। এটা কিন্তু আমার কি হবে না, ফাঁকা সেট হবে না। অর্থাৎ দেখুন ফর সাম বা কোন একটা x আছে যে কিনা আসলে এর এলিমেন্ট, তার জন্য px ট্রু। সো এটা আসলে কি হবে না, কখনোই ফাঁকা সেট হবে না, নন এমটি হবে না। এখন উপরের ডিসকাশন থেকে আমরা নিচের যে এই থিওরিটা আমরা আসলে ডিরাইভ করতে পারি যে ইফ x px মানে হচ্ছে যে যদি কোনো একটা x এর জন্য px যদি ট্রু হয়ে থাকে, তাহলে আমরা এই আমাদের সেট যেটা সেটা কখনোই কি হবে না, এমটি সেট হবে না, অর্থাৎ এটা একটা নন এমটি সেট হবে। এবং তাহলে আমরা বলতে পারি যে ফর সাম x px is ট্রু, মানে কোনো একটা x এর জন্য px ট্রু,
আদারওয়াইজ আমরা বলতে পারি যে কোন একটা এক্স এর জন্য px আসলে ফলস। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল 4.9, এখানে বলা আছে যে ফর সাম n, এখানে আমরা জানি যে n হচ্ছে এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, সাম এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, বলা আছে যে n প্লাস 4 লেস দেন 7, এবং এটা ট্রু কেন? কারণ মিনিমাম 1 যদি আমরা হিসাব করি এটা আসলে নন এমটি সেট হবে। কি কারণে? যদি আমরা 1 হিসাব করে দিলে 1 প্লাস 4, 1 কে কনসিডার করি n হিসেবে, 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু, আমরা জানি, সরি, 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু 5, এবং আমরা আরেকটা নাম্বার পাই সেটা হচ্ছে 2, 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 6। সো এই 5 এবং 6 এই দুটোই কিন্তু আসলে না, আমাদের সাম যেটা 5 6 এই দুটোই হচ্ছে আমাদের 7 এর থেকে ছোট। বাট আমরা যদি এখানে 1 2 এর জায়গায় 3 যদি এখানে কনসিডার করি n হিসেবে, তাহলে 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 7, যেটা আসলে এই কন্ডিশনকে ফুলফিল করতেছে না। তাহলে আমরা দেখতেছি যে আমাদের এই প্রপোজিশনের সেটে আছে হচ্ছে 1 2, তার মানে এটা আসলে একটা নন এমটি সেট। আবার যদি আমরা নিচের এক্সাম্পলটা দেখি তাহলে দেখতে পাবো যে আসলে এখানে আছে n প্লাস 6 লেস দেন 4। তা আসলে কি এরকম কোনো নাম্বার আছে ন্যাচারাল সেটে যেটার সাথে যেটা বসালে আসলে এই কন্ডিশনটা ট্রু হয়? আমরা যদি একটু খেয়াল করে দেখি আসলে এরকম কোনো নাম্বার নেই, কারণ মিনিমাম নাম্বার যদি আমরা ধরি 1 প্লাস 6 লেস দেন 4, দ্যাট মিনস 7 লেস দেন 4, মানে এটা আসলে একটি এমটি সেট। তার মানে যেটা দাঁড়াচ্ছে উপরের ফাংশনটার জন্য আমাদের এই প্রপোজিশনটা আসলে ট্রু হচ্ছে, বাট নিচেরটার জন্য ফলস হচ্ছে। তার মানে আমরা লিখতে পারি আসলে এভাবে যে ফর সাম এক্স, আমরা একটা লিখতে পারি যদি ট্রু হয় তাহলে আমরা লিখতে পারি px হচ্ছে ট্রু, আদারওয়াইজ এটা ফলস। এবং নিচে আসলে এটা ইন্ডেক্স, এই ফর সাম এটাকে আসলে আমরা ইন্ডেক্স কালেকশনের ইউনিয়ন অপারেশনের মাধ্যমে আসলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমরা বলতে পারি যে ফর সাম আই, এবং হচ্ছে বলতে পারি যে এক্স হচ্ছে এলিমেন্ট অফ এআই। এখন আমরা দেখব নিগেশন অফ কোয়ান্টিফাইড স্টেটমেন্ট। নিগেশন হচ্ছে একটা অপারেশন, কোন একটা ভ্যালুকে আসলে তার ইনভার্ট করা বা তার অপোজিট ভ্যালুতে কনভার্ট করাটা হচ্ছে আমরা বলতে পারি নিগেশন। তো একটা স্টেটমেন্টকে আসলে আমরা কিভাবে নিগেশন অপারেশনের মাধ্যমে এটাকে এর মিনিংটাকে আসলে আমরা রিভার্স করতে পারি বা অল্টারনেট করতে পারি, সেই জিনিসটা আমরা একটু দেখব। আমরা যদি একটু এই নিচের স্টেটমেন্টের দিকে তাকাই যে অল ম্যাথ মেজরস আর মেল, মানে হচ্ছে যে যারা আসলে ম্যাথে মেজর নিছে, ম্যাথকে মেজর হিসেবে নিয়েছে, তারা সবাই আসলে পুরুষ। তো এটাকে যদি আমরা নিগেশন হিসেবে যদি রিড করি তাহলে আমরা এইভাবে পড়তে পারি যে ইট ইজ নট দ্য কেস দ্যাট অল ম্যাথ মেজরস আর মেল। অর্থাৎ এটা সেই ঘটনা না, এটা এমন কোনো কেস না যেখানে সব ম্যাথ মেজর আসলে পুরুষ। বা আমরা এটাকে এভাবেও বলতে পারি যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ম্যাথ মেজর হুই ইজ এ ফিমেল, মানে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ম্যাথ মেজর হু ইজ ফিমেল। আমরা আসলে এই যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টকে এই দুইভাবে আমরা আসলে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটাকে যদি আমরা প্রথমটার মতো করে রিপ্রেজেন্ট করি তাহলে হচ্ছে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এই অংশের মাধ্যমে। এবং আমরা যদি দ্বিতীয় স্টেটমেন্টের মাধ্যমে এই স্টেটমেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এম যদি হয় আমার ম্যাথ মেজর সেটের হচ্ছে সেটকে যদি আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করি, যারা ম্যাথ মেজর নিয়েছে তারা হচ্ছে এম সেটের অন্তর্ভুক্ত, তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে পড়তে পারি যে ফর অল এক্স ইন এম, মানে এম এ যারা ম্যাথ মেজর যারা নিয়েছে তাদের এলিমেন্টগুলো নট, নিগেশন অপারেশন নট মানে হচ্ছে এমন আমরা সব এক্স আসলে ম্যাথ মেজর, মানে সব এটা এই অংশটাকে আমরা আসলে নিগেশন করতে পারি। অর্থাৎ এটা ট্রু না, এটাকে আমরা নিগেট করে দিলাম, এক্স ইজ মেল। তার মানে হচ্ছে আমরা এই পুরো স্টেটমেন্টটাকে আসলে আমরা নিগেশন করতেছি। আবার আমরা এভাবে বলতে পারি যে দেয়ার এক্সিস্ট সাম এক্স যেখানে
এক্স ইজ নট মেল, অর্থাৎ এই স্টেটমেন্টের জন্য আমাদের হচ্ছে কি যে দেয়ার এক্সিস্ট কোনো একটা এক্স আসলে এক্সিস্ট করে যে আসলে কি মেল না। আর এখানে বলতেছে হচ্ছে যে সবগুলো এক্স ফর অল এক্স ইন এম এক্স ইজ এ মেল, বাট এটা আমরা নিগেট দ্বারা বলতেছে না এই স্টেটমেন্টটাও আসলে এই ক্লেমটাও আসলে ট্রু না। তো এইভাবে আসলে আমরা একটি স্টেটমেন্টকে আমরা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি নিগেশন ফরম্যাটে ডিফারেন্টলি। তো আমরা যদি এখন এই যে এক্স ইজ নট এ মেল বা এক্স ইজ মেল এইটাকে এই জিনিসটাকে যদি আমরা এই স্টেটমেন্টটাকে যদি আমরা ফাংশন দ্বারা রিপ্লেস করি, যেটা আমরা একটু আগে দেখলাম যে পি অফ এক্স ডিনোট করবো হচ্ছে এক্স ইজ মেল, আমরা এটাকে বলছি হচ্ছে, আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা এটাকে বলছি প্রপোজিশনাল ফাংশন পি অফ এক্স। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এই স্টেটমেন্টটাকে আমরা ঠিক এভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং এই স্টেটমেন্টটাকে আমরা আসলে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে দেয়ার ইজ সাম এক্স যে কিনা হচ্ছে ইন এম এর এলিমেন্ট, যে কিনা আসলে যেখানে কিনা পি অফ এক্স নিগেশন মানে হচ্ছে যে এক্স ইজ নট এ মেল, বা সংক্ষেপে আমরা এটাকে আসলে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। উপরের ডিসকাশন থেকে আমরা দুটো থিওরাম এর সাথে পরিচিত হতে পারি। এই থিওরামগুলোকে বলা হয় ডি মর্গানস থিওরাম। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই স্টেটমেন্ট এবং এ স্টেটমেন্ট আসলে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড হচ্ছে ইকুয়াল। তেমনিভাবে এখানেও এই স্টেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড হচ্ছে ইকুয়াল। এদেরকে বলা হচ্ছে ডি মর্গানস ল। এটি আসলে ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল লজিক ডিজাইন বা বিভিন্ন জায়গায় সেট থিওরিতে আমরা অলরেডি ডি মর্গানস ল এর সাথে পরিচিত হয়ে এসেছি। এখন আমরা একটু যদি এক্সাম্পল 4.10 দেখি তাহলে আমাদের কাছে কিছু জিনিস পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে এক্সাম্পল 4.10 এ এক্সপ্লেইন করা আছে যে ফর অল পজিটিভ ইন্টিজার্স n we have n plus 2 greater than 8। এটি একটি স্টেটমেন্ট। ফর অল পজিটিভ ইন্টিজার n we have n plus 2 greater than n। এই উপরের স্টেটমেন্টটি কে আবার আমরা নিচের স্টেটমেন্টের মতো রিপ্রেজেন্ট করতে পারি বা স্টেটমেন্টের দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি যে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n such that n plus 2 not greater than 8। এই উপরের স্টেটমেন্ট এবং নিচের স্টেটমেন্ট আসলে ইকুয়াল। আমরা ডি মর্গানস থিওরিতে একটু আগে যা দেখলাম এবং এক্সাম্পলের মাধ্যমে, তেমনিভাবে আমরা নিচেও স্টেটমেন্টের মাধ্যমে বলতে পারি দেয়ার এক্সিস্ট এ লিভিং পারসন হু ইজ 150 ইয়ার্স ওল্ড। এইটা কিন্তু আসলে এভাবে বলা যায় বা এটাও এই দুটো একই অর্থ মানে মিন করে, বোঝায় যে এভরি লিভিং পারসন ইজ নট 150 ইয়ার্স ওল্ড। দেয়ার এক্সিস্ট এ লিভিং পারসন এটাকে আমরা এভাবে বলতে পারি দেয়ার এভরি লিভিং পারসন ইজ নট 150 ইয়ার্স ওল্ড। তো এই দুটো এক্সাম্পল 4.10 এর এ এবং বি ছিল আসলে ডি মর্গানস লয়ের প্র্যাকটিক্যালি আমরা কিভাবে আসলে স্টেটমেন্টের মাধ্যমে তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। আবার আমরা এটাও বলতে পারি কোন একটি প্রপোজিশনাল ফাংশন যদি বা স্টেটমেন্ট যদি ট্রু হয়, এর নিগেশন যদি ট্রু হয় তাহলে এই প্রপোজিশনাল ফাংশনটা অবশ্যই ফলস হতে হবে এবং এবং ভাইস ভার্সা হবে। অর্থাৎ নিগেশন অফ এ স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে সেই স্টেটমেন্টটা আসলে হবে ফলস। আবার আমরা এভাবে বলতে পারি যে কোন একটা স্টেটমেন্ট পি অফ এ কনজাংশন উইথ পি অফ কিউ এ, এটাকে আমরা এভাবে বলতে পারি যে পি অফ এ অ্যান্ড কিউ এ আর ট্রু। আবার এটাকে আবার আমরা সিমিলারলি এভাবে বলতে পারি যে দ্য স্টেটমেন্ট
P of A disjunction P of Q is true বা or is true এবং এই সকল ডিসকাশন থেকে আমরা আসলে নিচের এই থিওরামটা ডিরাইভ করতে পারি যে যদি এরকম হয় যে P of X and Q of X এর নিগেশন আমরা যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমরা বলতে পারি যে P of X এর নিগেশন কনজাংশন Q of X এর নিগেশন এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিমিলারলি P of X disjunction Q of X এর নিগেশন similar negation of P of X and negation of Q of X. তো আরেকটি টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব সেটি হচ্ছে কাউন্টার এক্সাম্পল কাউন্টার এক্সাম্পলে আমরা বলতে পারি যে কোন একটা স্টেটমেন্ট ধরে নিই যে ফর every x px is false for every x px is false মানে কি এই স্টেটমেন্টটা ফলস হয়েছে এই স্টেটমেন্ট যদি ফলস হয়ে থাকে তার মানে আমরা বলতে পারি যে এই স্টেটমেন্টটা ট্রু যে দেয়ার এক্সিস্ট সাম x বা ফর সাম x নেগেশন অফ px is true তাহলে আমরা এটুকু বলতে পারি যে এখানে কোন একটা x এমন একটা x আছে যার জন্য আমার এই স্টেটমেন্টটা ফলস হয়েছে তো আমরা যদি ধরে নিই যে সেই এলিমেন্টটা হচ্ছে x নট যার জন্য এই স্টেটমেন্টটা ফলস হয়েছে সেই স্টেটমেন্টটাকে বলা হয় বা সরি সেই এলিমেন্টটাকে বলা হয় কাউন্টার এক্সাম্পল অফ স্টেটমেন্ট ফর অল x px অর্থাৎ যেহেতু এই x নট এর জন্য এই স্টেটমেন্টটা ফলস হয়েছে তার মানে এই x নট হচ্ছে এই স্টেটমেন্টের কাউন্টার এক্সাম্পল একটু গল্পের মতো করে আমরা এটা আসলে বোঝার চেষ্টা করি যে প্র্যাকটিক্যালি আসলে কাউন্টার এক্সাম্পল কেমন যেমন বলা হলো যে সকল যে এই জেলের বা এই কারাগারের সকল আসামি চুরির দায়ে অভিযুক্ত এখন আমি যদি এরকম আপনি যদি এরকম কোনো একটা এক্সাম্পল দেখাতে পারেন যে না ওখানে অন্য কোনো কারণে ডাকাতির কারণেও কোন একজন আসামি আছে তাহলে সেটা হবে এই যে স্টেটমেন্টটা তার এগেইনস্টে একটি কাউন্টার এক্সাম্পল যেমন আমরা যদি এক্সাম্পল 4.11 এর এই নাম্বার এক্সাম্পলের দিকে তাকাই যে এটা যদি এমন একটা স্টেটমেন্ট হয়ে থাকে যে ফর অল x ইন r x অ্যাবসলিউট ভ্যালু অফ x নট ইজ ইকুয়াল টু 0 এটা কিন্তু আসলে একটা ফলস স্টেটমেন্ট কারণ r এর ভিতর রিয়েল নাম্বারের ভিতর এমন এলিমেন্ট আছে যার জন্য আসলে আমার যেটা আসলে যার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 0 সমান হয় তো এটা আসলে ট্রু না সিমিলারলি আমরা যদি b এবং c এক্সাম্পলের দিকে তাকাই তাহলে আমরা আসলে কাউন্টার এক্সাম্পল সম্পর্কে একটি মোটামুটি ক্লিয়ার ধারণা পাবো এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রপোজিশনাল ফাংশন উইথ মোর দ্যান ওয়ান ভেরিয়েবল আমরা যদি p of x কে আমরা এতক্ষণ একটু আগে যে एग्जांपल হিসেবে দেখলাম যে p of x ছিল একটি প্রপোজিশনাল ফাংশন যেটা ডিফাইন করা ছিল সেট a এর উপর মানে আমরা দেখলাম যে হচ্ছে p of x এটা ডিফাইন করা আছে সেট a এর উপর যেখানে x is a element of a বা x in a আচ্ছা এখন যদি আমরা a কে রিপ্লেস করি প্রোডাক্ট সেট দ্বারা তাহলে কি হবে ধরেন a হচ্ছে এমন একটি প্রোডাক্ট সেট যার ভিতরে আসলে আমার দুটো প্রোডাক্ট বা দুটো এলিমেন্ট আছে a1 ইনটু a2 তখন কিন্তু এই p অফ x এর ভিতরে এলিমেন্ট একটার বদলে দুটো হবে যেহেতু আমি কি বলতেছি আমি একটা প্রোডাক্ট সেট নিয়ে কথা বলছি সিমিলারলি যদি আমার n সংখ্যক সেট নিয়ে একটি প্রোডাক্ট সেট তৈরি হয় এবং তার উপর যদি কোনো একটি প্রপোজিশনাল ফাংশন ডিফাইন করা হয় তাহলে আমাদের এক্সপ্রেশনের চেহারাটা দাঁড়াবে আসলে এরকম যার ভিতরে এলিমেন্টগুলো হচ্ছে x1 x2 ডট 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 xn আপ টু xn এবং এই এক্সপ্রেশনের একটা প্রপার্টি থাকবে যে এই n টাপল অর্থাৎ a1 আপ টু an
a2 up to n এই টাপলের জন্য আমার এই যে এক্সপ্রেশনটা আছে p a1 a2 up to an এটা either ট্রু হবে অথবা ফলস হবে। আমরা যদি একটি উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে বিষয়টি আসলে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরি হচ্ছে এটা হচ্ছে আমাদের একটি প্রপোজিশনাল ফাংশন। দেখেন এর ভিতরে ভ্যারিয়েবল হিসেবে আমরা কয়টি ভ্যারিয়েবল পেয়েছি? তিনটি, x y z, মানে এই তিনটি ভ্যারিয়েবলের ভ্যালু আমরা জানি না। তো এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে যে আমাদের এই স্টেটমেন্টটি আসলে একটি প্রোডাক্ট সেটের উপর অ্যাপ্লাই করা বা ডিফাইন করা আছে, যেখানে n তিনটে n কিউব আমরা বলি যে প্রপোজিশনাল ফাংশন অন n3। তো আমরা এই ধরনের প্রপোজিশনাল ফাংশনকে এইভাবে আসলে নিচের এই এক্সাম্পলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি বা ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে ফর অল x there exists some y for which pxy p of xy is true। মানে আমরা বলছি যে for x there exists some y যার জন্য আমার এই p বা প্রপোজিশনাল ফাংশনটা আসলে ট্রু হয়। বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে there exists some x বা for some x for all y there exists some z যার জন্য p x y z is true। তার মানে আমরা বলতে পারি যে এটার আসলে এই ধরনের এক্সপ্রেশনের মাধ্যমে কোন একটা যদি প্রপোজিশনাল ফাংশন কোন একটা স্টেটমেন্ট আমরা দিই তার পার্টিকুলার একটি ট্রুথ ভ্যালু আছে। আমরা যদি একটু এক্সাম্পল 4.12 দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা আসলে পরিষ্কার হয়ে যাবে। মানে আমরা যদি দেখি যে আমাদের কাছে একটি সেট আছে b যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 আপ টু n এবং একটি প্রপোজিশনাল ফাংশন আছে যার দুটি ভেরিয়েবল x y এবং এই ফাংশনটি হচ্ছে x plus y is equal to 10। তাহলে আমরা বলতে পারি এই প্রপোজিশনাল ফাংশনটি ডিফাইন করা আছে একটি প্রোডাক্ট সেটের উপর। যদি বলি যে এই প্রপোজিশনাল ফাংশনটি ডিফাইন করা আছে একটি প্রোডাক্ট সেটের উপর যেটা হচ্ছে b স্কয়ার বা যেটাকে আমরা a দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল 4.12 এর a নাম্বার এক্সাম্পল দেখি তাহলে আমরা এই ব্যাপার সম্পর্কে একটু ধারণা পাবো। যেমন এখানে স্টেটমেন্টে বলা আছে যে ফর এভরি x there exists a y such that আমরা এটাকে বলতে পারি যে x plus y is equal to 10 বা এভাবে পড়তে পারি যে for all x there exists a y যার জন্য প্রপোজিশনাল ফাংশন p of xy true। তো আসলে কি এটা কি সত্যি কিনা বা এর ট্রুথ ভ্যালু আছে কিনা, এই স্টেটমেন্টে ট্রু কিনা। আমরা যদি দেখি যে x এর ভ্যালু যদি আমরা 1 ধরি এবং y এর ভ্যালু যদি 9 ধরি তাহলে আমরা দেখতেছি যে না আমাদের এই 1 এবং 9 এর জন্য আমাদের স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। আবার 2 প্লাস 8 এর জন্য আমাদের এই স্টেটমেন্টটা ট্রু হচ্ছে, অর্থাৎ এই স্টেটমেন্ট আসলে ট্রু। এমন করে এমন ভ্যালু আছে যার জন্য আমাদের এই স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে আসলে বলতে পারছি যে ফর এভরি এক্স অর্থাৎ আমার যে আমরা যে প্রোডাক্ট সেট আছে সেই সেটের সবগুলো এক্স এর জন্য এখানে কোনো না কোনো ওয়াই আছে যার জন্য আমার এই স্টেটমেন্টটা ট্রু হবে। মানে বিষয়টাকে আমরা এভাবে চিন্তা করি যে আমরা যদি 1 2 3 4 এভাবে যদি আমরা 9 পর্যন্ত চিন্তা করি এবং এর প্রোডাক্ট সেটগুলো যদি হয় তাহলে 1 এর জন্য আমরা পাবো 9, 2 এর জন্য পাবো আমরা 8, 3 এর জন্য পাবো হচ্ছে আমরা 7, 9 এর জন্য পাবো হচ্ছে 1, যেটা স্টেটমেন্টকে ট্রু করতেছে, ট্রু হচ্ছে। বাট আমরা যদি এটাকে আবার নিচের মতো করে স্টেটমেন্টের মতো করে রিপ্রেজেন্ট করি তাহলে একটু কেসটা ভিন্ন হয়ে যাবে। যেমন আমরা যদি এভাবে বলি যে দেয়ার এক্সিস্ট এ
y such that for every x we have x plus y is equal to 10 অর্থাৎ আমরা যদি বলি যে এখানে এমন একটা y আছে যার জন্য সবগুলো x এর জন্য such that for every x we have x plus y is equal to 10 কিন্তু আসলেই কি এরকম y আছে there exist y যার জন্য সবগুলো x আসলে ট্রু হবে আমরা যে একটু আগে যে एग्जांपलটা দেখলাম আমরা যে আমরা 1 এর সাথে দেখলাম হচ্ছে 9 তাহলে আমরা কি বলতে পারি যে আসলে 2 এর জন্য দেখলাম আমরা হচ্ছে 8 তো আমরা কি আসলে এই কথাটা বলতে পারি যে 9 এর জন্য 9 যদি আমরা ধরে নেই যে y এর ভ্যালু হচ্ছে 9 তাহলে আমরা কি বলতে পারি 9 এর জন্য যতগুলো x আছে সবগুলো x আসলে ট্রু আমরা কি আসলে এটা বলতে পারি না আমরা এটা বলতে পারি না কিন্তু আমরা এটা কিন্তু আগের एग्जांपले কিন্তু এটা বলতে পারতাম ফর এভরি x অর্থাৎ প্রত্যেকটা x এর জন্য একটি করে y আছে কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারি না যে এমন একটি y আছে যার জন্য সবগুলো x এর ক্ষেত্রে এটা ট্রু হবে ফর এভরি x देयर এটা কিন্তু আমরা আসলে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি না সো এই স্টেটমেন্টটা আসলে একটি ফলস স্টেটমেন্ট তার মানে কি শুধুমাত্র পজিশনের কারণে আমার স্টেটমেন্ট ট্রু অথবা ফলস হচ্ছে এখন আমরা দেখব যে এই কোয়ান্টিফাইং স্টেটমেন্ট যেটা আছে তাদেরকে কিভাবে নেগেট করা যায় যে ক্ষেত্রে ভ্যারিয়েবলের সংখ্যা হচ্ছে মোর দ্যান 1 তো এই ক্ষেত্রে আমাদের থিওরাম 4.5 অ্যাপ্লাই করতে হবে তো থিওরাম 4.5 এ কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ডি মর্গানস থিওরাম আছে আমরা একটু থিওরামটা একটু দেখে নেই যে there exists some x যার জন্য যা নেগেট করলে আমরা আমাদের যে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্ট ট্রু হবে বা এর নেগেশন ইকুইভ্যালেন্ট টু ফর অল x এলিমেন্ট অফ a নেগেশন p of x এটা হচ্ছে ডি মর্গানস থিওরাম তো এই থিওরামটি অ্যাপ্লাই করে আমরা মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল যেসব কোয়ান্টিফাইড স্টেটমেন্ট আছে তাদেরকে নেগেট করতে পারি তো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি যে আসলে এটি কিভাবে কাজ করছে তো এই অপারেশন পারফর্মের ক্ষেত্রে আমরা যদি কোনো একটি স্টেটমেন্ট যার কোয়ান্টিফাইড স্টেটমেন্ট যার ভ্যারিয়েবল সংখ্যা মোর দ্যান 1 সেই ক্ষেত্রে প্রত্যেকটি ফর অল এই সিম্বলগুলো আসলে চেঞ্জ হয়ে যাবে হচ্ছে দেয়ার এক্সিস্ট সাম এই সিম্বল দ্বারা চেঞ্জ হয়ে যাবে যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই পাশে একটা স্টেটমেন্ট আছে আমরা যদি নেগেশনটাকে যদি আসলে বাদ দেই তাহলে আমরা দেখব যে ফর অল x there exists some y and there exists some z for such that p x y z p of x y z is true তো আমরা যদি এই জিনিসটাকে নেগেট করি তাহলে কি হবে একটু খেয়াল করে দেখি যে আমাদের ফার্স্ট স্টেপে আসবে হচ্ছে এই ফর অল x এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে there exists some x তারপর নেগেশন সিম্বলটা আসবে এই অংশটাতে বা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ফর অল x আমাদের এখানে ছিল হচ্ছে ফর there exists some y সেটা হয়ে যাবে ফর অল y ফর অল z এখানে ছিল there exists some z এবং নেগেশন সিম্বলটা চলে আসবে আমাদের লেফট থেকে রাইটে চলে আসবে স্টেটমেন্টের সামনে তো এইভাবে আমরা আসলে একটি স্টেটমেন্টকে নেগেট করতে পারি যেখানে একটা কোয়ান্টিফাইড স্টেটমেন্টের ভ্যারিয়েবল সংখ্যা মোর দ্যান 1 আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি তাহলে আমরা আসলে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবো আমরা एग्जांपल 4.13 এর a নাম্বার एग्जांपलটা একটু দেখি তাহলে আমাদের কাছে বিষয়টি বেশ পরিষ্কার হয়ে যাবে এই স্টেটমেন্ট আমরা যদি একটু পড়ি যে every student has at least one course where the lecturer is a teaching assistant আমরা যদি এই স্টেটমেন্টটাকে একটু ভাঙি তাহলে আমাদের কাছে বুঝতে সুবিধা হবে every student
has at least one course where the lecturer is a teaching assistant. তাহলে আমরা যদি দেখছি every student has at least one course where the lecturer is a teaching assistant. তো এটাকে যদি আমরা নেগেট করি তাহলে কি আসে দাঁড়াবে, বা নেগেশন করার পরে স্টেটমেন্টটা কেমন দাঁড়াবে? স্টেটমেন্টে দাঁড়াবে যে there is a for every student has at least one course. তো আমাদের নেগেশন করলে স্টেটমেন্ট এরকম দাঁড়াবে there is a student, অর্থাৎ every student চেঞ্জ হয়ে গেল there is a student such that in every course, one course হয়ে যাচ্ছে every course, the lecturer, এটা ঠিক থাকছে, is not a teaching assistant. আমরা যদি আরেকটু ভাঙি তাহলে বুঝতে পারবো every student চেঞ্জ হয়ে যাবে there is a student has at least one course, এটা হয়ে যাবে every course, where the lecturer, এটা ঠিক থাকবে is a teaching assistant, is not a teaching assistant. অর্থাৎ এইভাবে আমরা একটা স্টেটমেন্টকে আসলে নেগেশন করতে পারি। আমরা দেখি যে আলটিমেটলি আমাদের স্টেটমেন্টে কেমন দাঁড়াচ্ছে there is a student, এমন একটা স্টুডেন্ট আছে such that in every course, অর্থাৎ প্রত্যেকটা কোর্সে এমন একটা স্টুডেন্ট আছে every course the lecturer is not a teaching assistant, অর্থাৎ প্রত্যেকটা মানে এমন একটা স্টুডেন্ট প্রত্যেকটা কোর্সে আছে যেখানে লেকচারার আসলে টিচিং অ্যাসিস্ট্যান্ট না। তো আশা করি আমরা বেসিক এই টপিকগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা আজকের লেকচারে দেখলাম, আমরা যদি একটু রিক্যাপ করি তাহলে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে প্রপোজিশনাল ফাংশনস অ্যান্ড কোয়ান্টিফায়ার, আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কি জিনিস, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার কি জিনিস, কিভাবে কাজ করতেছে, কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এক্সপ্রেশন কিভাবে আমরা ডেভেলপ করতে পারি সেই জিনিসগুলো দেখলাম। আমরা নিগেশন অফ কোয়ান্টিফাইড স্টেটমেন্ট দেখলাম, এবং নিগেশন অফ কোয়ান্টিফাইড স্টেটমেন্টের মধ্যে আমরা থিওরেম দেখলাম, ডি মর্গানস থিওরেম। আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসগুলোকে ক্লিয়ার হলাম। আমরা কাউন্টার এক্সাম্পল দেখলাম, এবং আমরা প্রপোজিশনাল ফাংশন উইথ মোর দেন ওয়ান ভেরিয়েবল সেই জিনিস সম্পর্কে একটি ধারণা পেলাম। এবং হচ্ছে কোয়ান্টিফাইড স্টেটমেন্ট, যেখানে আসলে ভ্যারিয়েবলের সংখ্যা মোর দেন ওয়ান, সেক্ষেত্রে কীভাবে একটা স্টেটমেন্টকে নিগেট করা যায় সেই জিনিসটা সম্পর্কে আসলে এক্সাম্পলের মাধ্যমে এবং হচ্ছে আমরা সিম্বলিকের মাধ্যমে আমরা আসলে জিনিসটা বোঝার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা জিনিসগুলো সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়েছেন। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট লেকচারে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে।